ভোরের আলো ফুটেছে মেঘনা গ্রামের আকাশে। বাতাসে গাছের পাতার ঝিরঝির শব্দ। মাটির পথ ধরে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর গরুর গাড়ি চলেছে ধীরে ধীরে। এই শান্ত গ্রামের কোণেই বাস রমেশ মিস্ত্রির। পরিশ্রমী, সৎ, কিন্তু ভাগ্যের কাছে পরাজিত এক কৃষক। আরে বাবু, ওরে বাবু, কোথায় গেলি রে? এই ভোরবেলায় আবার গাছে চড়লি নাকি? এই যে আসছি ভাই। ওই কাঁঠাল গাছের পাতা খাচ্ছিল ছাগলটা, তাই ধরতে গেছিলাম। বলো, কি হয়েছে? এই নে ভাত, আর এই মাছটা আজ ভোরে ধরে এনেছি। খারে বাবু, অনেক শক্তি লাগবে আজ। ভাই, তোমার মতো মানুষ আর দেখি না। এত কষ্ট করো, তাও হাসো। হাসিটাই বাঁচিয়ে রাখে মানুষকে বাবু। দুঃখ করে কি হবে বলো? তবে মনটা খারাপ আজ। হরিদাস মল্লিক আবার এসেছিল কাল রাতে। নতুন চুক্তির কথা বলছিল। ওই সুদের হরিদাস আবার কি বলল? বলল, আগের মতো আধা ভাগ নয়, এবার 3 ভাগের 2 ভাগ আমার লাগবে। আমি বললাম, বাকি ভাগে সংসারই তো চলে না। তাতে বলে, না দিলে আর টাকা পাবি না। বাপরে, এইটা তো সরাসরি ডাকাতি। কি করব বল? ফসল না করলে সংসার চলবে কেমনে? মেয়েরও তো স্কুলে ভর্তি দিতে হবে। হরিদাস মল্লিক গ্রামের ধনী মহাজন, মুখে ভালো কথা কিন্তু মনে কুটিল হিসাব। গ্রামের অনেক চাষির চোখের জল শুকিয়েছে ওর খাতার পাতায়। আরে ও রমেশ, বাহ, সকাল সকাল খাটুনি শুরু বুঝি? মানুষটা পরিশ্রমী বটে। তবে পরিশ্রমে তো ধান ওঠে না, টাকা লাগেই রে ভাই। নমস্কার হরিদাসদা। হ্যাঁ, ধান বুনতে চাচ্ছিলাম, কিন্তু এই বছর বীজ আর সার অনেক দাম। এই তো আমি আছি না। তোমার মতো ভালো চাষি পেলে আমার টাকাও তো ঘুরে আসে। তবে শোনো ভাই, এবার একটু নিয়ম পাল্টেছে। এবার ফসলের 2 ভাগ আমার, 1 ভাগ তোমার। এই নিয়ম তো কোর্টেরও না। ওই ছেলেটা কে রে? অনেক বুদ্ধি ঝাড়ে দেখি। আমি টাকা দিই, আমি ঠিক করব ভাগ। না দিলে কেউ দিবে না তোকে ধার। না না, রাগ কইরো না দা, আমি ভাবছি। আপনি একটু সময় দেন। সময় মানে টাকা রমেশ, দেরি মানেই ক্ষতি। ভাবিস না, আমি তোদের আপন মানুষই রে। তবে কাগজে কলমে চুক্তিটা সই করে রাখবি, সব ঠিকঠাক হবে। হরিদাস চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক ভয়ানক বোঝা, লোভ আর অসহায়তার মিলিত ফাঁদ। বিকালে গ্রামের চায়ের দোকান জমে উঠেছে। এই রে শুনলি, হরিদাস আবার নতুন সুদের খেলা শুরু করেছে। এবার নাকি ফসলের 2 ভাগ নিজের নিতে চায়। ওরে বাবা, ওই মানুষটার লোভের শেষ নাই। এই গ্রামে যদি বুদ্ধির বিচার হতো, হরিদাসের হাল হতো খারাপ। কিন্তু বুদ্ধি তো কাগজে চলে, মাটিতে নয়। সেখানে হরিদাসকে নিয়ে কথাবার্তা চলছিল এমন সময় সেখানে উপস্থিত হল রমেশ ও বাবু। চাচা, আপনাকে খুঁজছিলাম। হরিদাস তার নতুন নিয়ম বসিয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। এই নে, বসে চা খা আগে, তারপর শুন। দেখ, হরিদাস লোভী ঠিকই, কিন্তু ভয় পায় পঞ্চায়েত কথাটা শুনলে। তুমি চাইলেই বিচার বসানো যায়, তবে বিচার মানে ঝামেলা। কিন্তু অন্যায় যদি চুপ থেকে সহ্য করো, তবে সেটা অন্যায়কেই বড় করে তোলে। চল, কাল সকালে পঞ্চায়েতের ডাক দেওয়া হবে। ঠিক তাই চাচা, আমরা পঞ্চায়েত ডাকব। গ্রামের সবাই জানবে কে কাকে ঠকায়। পরের দিন সকালে বাজারে একটি লোক মাইকিং করছে। শুনুন শুনুন, কাল সকাল 8টায়
মেঘনা পঞ্চায়েতে বসবে বিচার। রমেশ বনাম হরিদাস মল্লিক, জমির ভাগ নিয়ে বিবাদ। সবাই উপস্থিত থাকুন। মাইক বেজে উঠতেই গ্রামে চাঞ্চল্য। কেউ হাসে, কেউ বলে, দেখ এবার কি হয়। রমেশের ঘরে আলো জ্বলে ওঠে, আর দূরে হরিদাসের চোখে জ্বলে ওঠে অন্যরকম আগুন। এই গ্রামের লোকজন বেশি বুঝে ফেলছে। কাল ওদের দেখাবো কার বুদ্ধি কত গভীর। রাতের আকাশ আজ অদ্ভুত শান্ত। এই নিস্তব্ধতার মাঝে রমেশের বাড়ি যেন একটু বেশি নীরব, যেন ঘুমের ভেতরেও একটা অজানা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। ভগবান, আমি অন্যায় চাই না, আমি শুধু আমার ন্যায্য অংশটা চাই। যদি আমি হেরে যাই, তাহলে বাবুর মুখটা কিভাবে দেখাবো? ভাই, ভয় পেও না। সত্যির জয় হয়, এই কথাটাই তো চাচা বলেন। কাল পঞ্চায়েতে যাব, দেখে নিই কে কাকে ঠকায়। আজ মেঘনা গ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সূর্য উঠেছে, মাঠে জড়ো হয়েছে গ্রামের মানুষ। একপাশে আছেন গোপাল চাচা, পাশে নিতাই চাচা, আর আরেক পাশে সেই দুই পক্ষ, রমেশ আর হরিদাস মল্লিক। শুনুন ভাইয়েরা, আজ এখানে বসেছে মেঘনা গ্রামের পঞ্চায়েত। এক পাশে রমেশ মিস্ত্রি, অন্য পাশে মহাজন হরিদাস মল্লিক। বিষয় ফসলের ভাগ নিয়ে বিবাদ। সবাই চুপ থাকবেন, কথা বলবেন শুধু পক্ষরা। আজ মজা হবে, দেখি কে কারে হারায়। চুপ কর, শুনে নে আগে। আজ গ্রামের ইতিহাস তৈরি হবে। রমেশ, আগে তুমি বলো, কি নিয়ে ঝামেলা? চাচা, আপনারা জানেন আমি এই গ্রামেরই মানুষ। বছর বছর হরিদাসদার কাছ থেকে টাকা ধার নিই চাষের কাজে। আগে ভাগ ছিল আধা আধি, কিন্তু এবার উনি বললেন 3 ভাগের 2 ভাগ আমার লাগবে। এতে আমার সংসার চলবে না, মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তুই কি কিছু লিখিত চুক্তি করেছিলি? না চাচা, কথা দিয়েছিলাম শুধু, কিন্তু আমি অন্যায় চাইনি। হরিদাস, এবার তুমি বলো, কি বলবি? চাচা, আমি তো খারাপ চাই না। আমি টাকা দিই, সুদ নিই, এটাই আমার পেশা। রমেশকে সাহায্য করেছি বহুবার। এবার আমি শুধু নিয়ম বদলেছি। 3 ভাগের 2 ভাগ চাইলাম, কোনো জোর করিনি। ও নিজেই রাজি হয়েছিল। মিথ্যা, আমি শুনেছি তুমি ভয় দেখিয়ে কথা বলেছিলে। চুপ! আমি বলি, তুই মাঝখানে মুখ ঢোকাস না, বাচ্চা ছেলে। চুপ! আদালতের মতোই এই পঞ্চায়েত, এখানে কারো গলা চড়ানো চলবে না। প্রমাণ চাই, শুধু কথা না। বাবু, তুই নাকি সেদিনের ঘটনার সময় পাশে ছিলি, যা দেখেছিস বলো। চাচা, সেই দিন মাঠে আমি এবং রমেশ ভাই, হরিদাস দা তখন রমেশের ক্ষেতের সামনে দাঁড়িয়ে বলছিলেন, এই কাগজে সই কর, না হলে আর টাকা পাবি না। রমেশ কেঁদে ফেলেছিল, বলেছিল, দা আমি সই করব না। তখন উনি হুমকি দিয়েছিলেন, তোকে গ্রাম থেকে উঠিয়ে দেব। তুই নিশ্চিত? চাচা, আমি যা শুনেছি, চোখে দেখেছি, তার জন্যই আজ এসেছি। হরিদাস দা, এটা কি ঠিক? লোকজন অনেক কিছু বলে চাচা। আমি হুমকি দিইনি, কিন্তু আমি আমার পাওনা চাইতেই পারি, তাই না? ঠিক আছে, এখন সবাই বলো, কার কথা ঠিক মনে হচ্ছে? আমার মতে হরিদাসের নিয়ম অন্যায়। কেউ কষ্টের ঘামে ফসল ফলায়, আর অন্য কেউ তার 2 ভাগ নেয়। এটা তো চুরি। ঠিকই বলেছিস চাচা। যদি এমন নিয়ম চলে, তবে পরের বছর আমিও হরিদাস হব। চুপ চুপ,
চুপ করো সবাই। বিচার হাসির না, ন্যায়ের। রমেশের কথা সত্যি। প্রমাণ হলো বাবুর সাক্ষ্য এবং গ্রামের সবার জানা ঘটনাই তার প্রমাণ। তাই পঞ্চায়েত সিদ্ধান্ত নিচ্ছে রমেশ তার জমিতে আগের মতোই আধা ভাগে ফসল দিবিবে। হরিদাস মল্লিকের কোনো অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য নয়। আর কেউ যদি আবার ভয় দেখায় তাকে শাস্তি দেওয়া হবে গ্রাম আইন অনুযায়ী। ঠিক আছে চাচা, আমি মেনে নিচ্ছি। ভুল হয়ে গেছে হয়তো। চুপ চুপ, তাহলে বিচার এখানেই শেষ হলো। সবাই নিজের নিজের বাড়ি যাও। সন্ধ্যা নেমেছে মেঘনা গ্রামে। আকাশে ঝুলছে লাল সূর্য, আর রমেশের চোখে অশ্রু নয়, হাসির আলো। ভাই, দেখলে তো, সত্যি জয় হল। হ্যাঁ রে বাবু, চাচার কথাই ঠিক। ন্যায় দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই। পঞ্চায়েতের বিচার শেষ হয়েছে 3 দিন হলো। গ্রাম এখন শান্ত, কিন্তু সেই দিনের প্রতিধ্বনি এখনও মেঘনা গ্রামের বাতাসে বাজে। ন্যায়ের জবাব পাওয়া গেছে অবশেষে। ভাই, এখন কাজ করতে মজাই লাগছে। মনে হয় মাটি নিজেই হাসছে আজ। হ্যাঁ রে বাবু, সত্যি বলছি, যখন অন্যায় দূর হয় তখন মাটিও আশীর্বাদ দেয়। আজ দেখ, আকাশ পরিষ্কার, বাতাসে শান্তি। গোপাল চাচার আশীর্বাদ না থাকলে এটা সম্ভবই ছিল না। চাচা না হলে গ্রামই বদলে যেত ভাই। তবে হরিদাসদা এখন কেমন আছে জানো? লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু কখনো কখনো ন্যায়ের আলো সেই অন্ধকারও চিরে ফেলে। আমি কি করলাম এতদিন? মানুষ ঠকিয়ে শান্তি পেয়েছি? না, এই গ্রাম, এই মানুষগুলোই তো আমাকে মানুষ বানিয়েছে। আজ সবাই ঘৃণা করে আমার নাম শুনলে। ভুলটা বুঝতে দেরি হলো, কিন্তু এখন থেকে ঠিক করব সব। ভগবান, আমায় আরেকটা সুযোগ দে। আমি অন্যায়ের সুদ মাফ করব। যাদের ঠকিয়েছি তাদের ফেরত দেব তাদের প্রাপ্য। চাচা, হরিদাসদা নাকি আজ সবাইকে ডেকেছে ওর উঠোনে। কোনো ঝামেলা হবে নাকি? না রে, আজ অন্য কিছু হবে মনে হয়। মানুষ যখন অনুশোচনা করে তখন তার চোখে অন্যরকম শান্তি থাকে। আমি দেখেছি সেটা ওর মুখে। ভাইয়েরা, আমি আজ সবার সামনে একটা কথা বলতে চাই। আমি যতদিন এই গ্রামে আছি অনেক অন্যায় করেছি। কেউ কারো কষ্টের সময়েও আমি টাকা কেটেছি, ভয় দেখিয়েছি। কিন্তু রমেশের মতো মানুষ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি কতটা ভুল ছিলাম। আজ থেকে আমি আর কোনো কৃষকের থেকে বাড়তি ভাগ নেব না। যারা ঋণে আছে তাদের অর্ধেক দেনা মাফ করে দিচ্ছি। আর আমি নিজে গিয়ে কাজ করব মাঠে, সবার সঙ্গে। এই তো আসল বিচার। যখন অপরাধী নিজেই নিজের বিচার বুঝে নেয় তখনই সত্যি শান্তি আসে। চা খারে রমেশ, আজ আমার দোকানে ফ্রি দিব। আজ তো ন্যায়ের উৎসব। ঠিকই বলেছিস চাচা, আজ গ্রামে মেলা বসলে দোষ নাই। না চাচা, মেলা না হোক, আজ মনের মেলায় আলো জ্বালব। দেখো ভাইয়েরা, এই ঘটনাটা যেন মনে রাখো সবাই। অন্যায় যদি কখনো তোমার সামনে আসে, ভয় পেও না, ন্যায় তোমার ভেতরেই আছে। পরের দিন সকালে রমেশ নিজের কাজে যাচ্ছিল। এমন সময় তার সঙ্গে দেখা হলো হরিদাস মল্লিকের। রমেশ, আমি তোর কাছে ক্ষমা চাই। তোকে কষ্ট দিয়েছি। যদি পারিস আমাকে ক্ষমা করে দে। দা, তুমি নিজের ভুল বুঝেছ, ওটাই সবচেয়ে বড় ক্ষমা। তুমি মাঠে আসো কাল থেকে, একসঙ্গে কাজ করব। এবার জমি হবে সবার, হাসিও সবার। ন্যায়ের জবাব দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই।
যে মন অন্যায়ের কাছে মাথা নোয়ায় না, সেই মনেই জন্ম নেয় আলো।